আজকে প্রদর্শিকা টিভির টক শোয়ে আমরা উপস্থিত আছি। আমার ডান দিকে ইয়ামিন আলী, শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক, এবং তার পাশেই রয়েছেন আয়ুব হোসেন গ্রন্থাগারিক। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সঙ্গে মানবাধিকার কর্মী। পাশে রয়েছেন রুহুল আমিন, শিক্ষক, প্রাক্তন শিক্ষক। তার পাশে রয়েছেন শাস্তনিক নিশানান, উনিও শিক্ষক। ইতিপূর্বে আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচন পরবর্তী একটা এপিসোড করেছি। আজকে আমরা তার দ্বিতীয় এপিসোডে যাচ্ছি, এবং আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশে আমরা লক্ষ্য করি সেখানকার জনগণের ভারত বিদ্বেষ, সেই সঙ্গে সাম্প্রদায়িকতা। এসব ক্ষেত্রে তারেক রহমান কিভাবে নিয়ন্ত্রণ করবেন এবং ভারতের সঙ্গে সম্পর্কটা কিভাবে স্থাপিত হবে, এই নিয়ে আমাদের আলোচনা। যারা প্রদর্শিকা টিভি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব, প্রদর্শিকা টিভি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও দেখে আনন্দ উপভোগ করুন। আমরা আলোচনায় আসছি। আমরা দেখুন, এই তো কয়েকদিন আগে 12 তারিখে নির্বাচন হয়ে গেল। তারেক রহমানের বিএনপি 2/3 আসন পেয়ে ক্ষমতায় এসছে। আগামীকাল 17 তারিখে ক্ষমতাতে আসছেন এবং প্রধানমন্ত্রিত্ব তিনি পাবেন, শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আজকে এই কথাটা বলতে চাইছি এই কারণ থেকে, দেখুন আমরা ইতিপূর্বে বেশ কিছুদিন থেকে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের সময় থেকে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের কিছু ঘটনা। মূলত সেই ঘটনা আমাদের রাজ্যে এবং ভারতেও তার প্রভাব পড়েছে। দেখলাম যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পেল না, বা তারা খেললো না। এই যে সমস্যাগুলো, তারপরে কখনো কখনো আমরা দেখব যে ধর্মীয় নিপীড়ন বাংলাদেশে, আর সোশ্যাল মিডিয়াতে তো অনবরত ভারত বিদ্বেষ ঘটনা। আমরা একটু খতিয়ে দেখি না এর বাস্তবতা কোথায়। সত্যিকার বাস্তবতা আছে? এটা কি শুধু মিডিয়ার তৈরি, না এটা রাজনৈতিক একটা প্রোপাগান্ডা বা রাজনৈতিক একটা ন্যারেটিভ তৈরি করা, যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে তাদের ভোটে জেতার, বিশেষ করে জামাত ইসলামের একটা ইস্যু। এইসব নিয়ে একটু ভাবি। ইয়ামিন ভাই বলুন। আমরা আজকে বলি যে সঞ্চালন আমরা কেউই করছি না, আমি একটা উপস্থাপনা করলাম এবং পারস্পরিক কথাবার্তার মধ্য দিয়ে বিষয়টা আমরা তুলে ধরব। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা ভারতবাসী, ভারতকে আমরা অন্তর থেকে ভালোবাসি, ভারতের সুখ দুঃখে আমরা অংশগ্রহণ করি। এখন ঘটনা হলো যে দুটি প্রতিবেশী দেশের মধ্যে কিছুদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে সম্পর্কটা একটা তিক্ত পর্যায়ে যাচ্ছে। এখন আমরা সেটা বর্তমান যে মিডিয়া রয়েছে, গণমাধ্যম রয়েছে, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া রয়েছে, সেখান থেকে এগুলো আমরা অনুধাবন করতে পারি। ঘটনা হলো যে কেন এটা বিদ্বেষ তৈরি হচ্ছে। আমরা জানি 1947 সালের আগে এটা একটি দেশ ছিল, বিরাট দেশ। সেখান থেকে 1947 সালে ভারত বিভক্ত হয়ে যায়। তার মধ্যে বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তানের অংশ হয়, কিন্তু তখন একটা ধর্মীয় বিভাজনের মাধ্যমে এই দেশ দুটির সৃষ্টি হয়েছে। ফলে তখন থেকে আমরা যতই ঢাকার চেষ্টা করি না কেন, একটা বিদ্বেষ দুটো দেশের মধ্যে তৈরি হয়েছে। তার ফলে দেখা গেছে মাঝে মাঝেই পাকিস্তানের সঙ্গে এই ভারতের যুদ্ধ প্রায় লেগেই থাকে। এখন ঘটনা হলো যে বর্তমান বাংলাদেশ, সেই বাংলাদেশ 1971-এ জন্ম,
যে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল ভারতের সাহায্যে, ভারত তাকে সামরিক এবং সেখানে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং এবং অর্থ সাহায্য, অস্ত্র সবকিছু দিয়ে সাহায্য করে একটা স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। একটা জিনিস মনে রাখতে আমার মনে হয় দুটো দেশের মধ্যে বিদ্বেষে কতগুলি কারণের মধ্যে একটা কারণ হলো আজকের যে ডিজিটাল মিডিয়া, সেই ডিজিটাল মিডিয়া বিদ্বেষ ছড়াতে ব্যাপকভাবে সাহায্য করছে। তাহলে কি এটা কি ইচ্ছাকৃতভাবে মিডিয়া ছড়াচ্ছে নাকি স্বাস্থ্য নেই, কি মনে করো? উনি বলছেন আমার যেটা মনে হয় হ্যাঁ। যে এই বিদ্বেষ যদি একটা প্রতিক্রিয়া ধরি বাংলাদেশের দিক থেকে, তো যে কোনো প্রতিক্রিয়ার পিছনে একটা কারণ থাকে, অর্থাৎ প্রতিক্রিয়ার পিছনের ক্রিয়াটাকে আমাদের দেখতে হবে। তো সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো যে এই বিদ্বেষের পেছনে দুটি দিক রয়েছে। একদিকে অর্থনৈতিক এবং রাজনৈতিক বাস্তবতা, আর দ্বিতীয়ত বা প্রথমতই বলা যায় ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বাস্তবতা। তো ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বাস্তবতা যেটি রয়েছে সেটিকে আমি ক্রিয়াগত অর্থাৎ প্র্যাকটিক্যাল রিয়েলিটি বলবো না, সেটাকে আমি মেন্টাল রিয়েলিটি বলছি। অর্থাৎ একটু আগে ইয়ামিন স্যার যেটা বললেন যে একই দেশ ছিল, তারপর বিভাগ হলো 1947 সালে। সেই বিভাগটা যেভাবে হয়েছিল বা বিভাগের কি প্রয়োজনীয়তা ছিল আমরা আজকে বুঝতে পারি না, কিন্তু সেই বিভাগের পিছনের যে বেদনাদায়ক ইতিহাস, সেটা ইতিহাস হয়ে আমাদের স্মৃতিতে রয়ে গেছে। অর্থাৎ সেই ইতিহাস কিন্তু উনি বললেন না, একটা বিদ্বেষের ধারা তখন থেকেই চলছে। স্মৃতিটাও আমাদের মনে সমান অ্যাক্টিভ রয়েছে। সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের যে ভিন্নতা অর্থাৎ ধর্মগত ভিন্নতা, সেটাও মানুষের চেতনায় অ্যাক্টিভ রয়েছে। অর্থাৎ এটি ব্যাকগ্রাউন্ড তৈরি করছে। অর্থাৎ এই যে দুই ধর্মীয় এই জায়গাটা কিন্তু পরিবর্তন ঘটেছে 1971 সালে। 1971 সালে বাংলাদেশ তৈরি হলো, কিন্তু তার আগে তো বাংলাদেশ পাকিস্তান ছিল। তার আগে একটা যুদ্ধ হয়ে গেছে বা দুটো যুদ্ধ হয়ে গেছে। সেই স্মৃতি অনেক বাংলাদেশিদের মধ্যেও ছিল। এবং বাংলাদেশ যখন তৈরি হলো তখন বাংলাদেশেরই একাংশ যারা রাজাকার অর্থাৎ জামাতপন্থী, তারা কিন্তু পাকিস্তানের এই বিভাজনকে মেনে নিল না। ফলে নতুন ভাবে একটা তাদের কাছে বেদনাদায়ক স্মৃতি তৈরি হলো। আর স্বাধীনতার পরে কিছু কিছু ক্ষেত্রে ভারত বাংলাদেশের প্রতি যে ধরনের নীতিগুলি অনুসরণ করেছে তার মধ্যে দু একটি অবশ্যই সমালোচনাযোগ্য। যেমন ভারতের যে বিদেশ নীতিতে যে জল বন্টন বা পানি বন্টন, সেক্ষেত্রে যে আন্তর্জাতিক চুক্তি মেনে বাংলাদেশকে জল বা পানির ভাগ দেওয়া, সেটি দেওয়া হয়নি বা ভারতের পক্ষে এটা সুষ্ঠুভাবে এখনো হয়নি বা অ্যাকচুয়ালি 40,000 কিউসেক যে দেওয়ার কথা ছিল সেটা সত্যি সেই বাস্তবতা রয়েছে কিনা। অর্থাৎ জলই যদি অত পরিমাণে না থাকে জলবায়ু পরিবর্তনের ফলে বা অর্থনৈতিক জলবায়ু এবং নদীর প্রবাহ পরিবর্তনের ফলে, তাহলে 40,000 কিউসেক দেওয়া তো বাংলাদেশকে সম্ভব নয়। তাহলে নতুন ভাবে সেটি বিবেচনা করতে হবে যে কতটা দেওয়া সম্ভব, কিন্তু সেটা করা উচিত। অর্থাৎ এটা একটি জ্বলন্ত সমস্যা যে উত্তরবঙ্গের কৃষি যেভাবে বিপন্ন বা যেভাবে বাংলাদেশের মানুষ বন্যার সময় ডুবে যায় কিন্তু খরার সময় তারা রৌদ্রে পুড়ে যায়, সেটির নৈতিক একটা সমাধান দরকার। সেটি 40,000 কিউসেকই হোক, কিন্তু সেটি ঝুলিয়ে রাখা উচিত না। এটি হলো বাংলাদেশের প্রতি ভারতের যে বিদেশ নীতি বা ব্যবহারগত সমস্যা অর্থাৎ ক্রিয়াগত সমস্যা, তার প্রভাবে বিদ্বেষ তৈরি হওয়া খুব একটা অবাস্তব নয়, কিন্তু এটা একটা দিক। আরো অনেক কারণ রয়েছে যে বাংলাদেশের মানুষ ভাবে যে ভারত তাদের প্রতি সঠিক আচরণ করছে না। যেমন তারা বলে বাণিজ্য ঘাটতির কথা, কিন্তু বাণিজ্য ঘাটতির জন্য ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতির জন্য কি ভারত দায়ী? তার জন্য বাংলাদেশের প্রযুক্তিগত পশ্চাৎপদতা দায়ী। অর্থাৎ তারা যদি সঠিকভাবে সঠিক গুণমানের পণ্য উৎপাদন করতে পারে তাহলে তাদের ভারতের রপ্তানি বাড়বে। অর্থাৎ বাংলাদেশকে শিল্পের দিক দিয়ে উন্নত হতে হবে। সেটা তারা না হয়ে শুধুই যদি তারা বলে যে বাংলাদেশে এত পণ্য কেন আসছে ভারতের, এটা শুধু কি রাষ্ট্রীয় সরকারকে দায়ী করলেই হবে? না, একটা বলি, ব্যাপারটা হলো যে ভারতের যে খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ অফুরন্ত,
কিন্তু আমরা জানি, ভালোভাবেই জানি, যে বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ সেটা অপ্রতুলতা। একটা শিল্প বা ভারী শিল্প গড়ে উঠতে হলে কাঁচামালের প্রয়োজন। এই কাঁচামালের যেহেতু অভাব রয়েছে, সেখানে বড় ভারী শিল্প গড়ে ওঠা সম্ভব নয়, কোনো রকমই ভারী শিল্প গড়ে ওঠা সম্ভব নয়। ফলে কর্মসংস্থান, আন্তর্জাতিক বাজারে তাদের পণ্য রপ্তানি করা, এটাও কিন্তু সে ব্যর্থতা তো তাদের হতে পারে আরিফ ভাই, নাকি? আরেকটা বিষয় যেটা, দেখুন আমরা যদি একটু পিছন ফিরে তাকাই, 47-এর আগে ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের দেশ শাসন করেছে। তার আগে মোগলরা, নবাবরা ছিল। তার ধর্ম তখনও ছিল, আমাদের পূর্বপুরুষরা ছিলেন, কিন্তু সম্পর্কের দিক থেকে এত অবনতি কিন্তু ঘটেনি। সেই সময়ে আমরা ইতিহাসে কোথাও দেখতে পাই না যে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে ভারতবর্ষে ব্রিটিশরা আসার আগে। কেমন করে উল্লেখযোগ্য কি কিছু কিছু ঘটনা সামান্য কিছু ঘটেছে, সেটা ঘটতেই পারে। আরেকটা বিষয় দেখবেন যে পূর্ববঙ্গে আমরা দেখেছি যে জমিদার, জোরদার, এই শ্রেণীটা হচ্ছে হয়তো হিন্দু সম্প্রদায়ের, কিন্তু তার প্রজারা ব্যাপকভাবে মুসলিম। আবার উল্টোটা আমাদের এখানে হয়তো নবাব শাসন করছে, তা প্রজারা হিন্দু, কিন্তু আবার তারা সাহায্য নিচ্ছে রাজাদের, সেই সব রাজারা হিন্দু। ফলে হিন্দু মুসলিম মিলে এই যে একটা প্রশাসন, সেই প্রশাসন ব্যাঘাত ঘটলো। আমরা ইংরেজ আমলে তাদের যে ডিভাইড অ্যান্ড রুল, এই যে পলিসি তারা নিল, এবং 47-এর সময় যেটা আপনি বলছিলেন, যেটা ঠিকই, যে একটা ব্যাপক দাঙ্গা সে সময় হয়েছে, এই দু দেশের সম্পর্কের দিক থেকে অবনতি হয়েছে। তারপরে 71-এ আমরা যেটা দেখলাম, 71-এ যখন পূর্ববঙ্গ থেকে আমরা মানে পাকিস্তান থেকে স্বাধীন হচ্ছে বাংলাদেশ, তখন ভারতের সঙ্গে একটা মুক্তিযোদ্ধাদের সুসম্পর্ক, ওখানকার মানুষ এখানে সাদরে, তারা এখানে রিফিউজি হিসাবে তারা কে বাবা হয়নি, তারাকে এখানে সাহায্য সহযোগিতা কিন্তু সে সময় তারা পেয়েছে এবং করেছে। তাহলে একটা সুসম্পর্ক গড়ে উঠল। পরবর্তী সময়ে এই যে বিদ্বেষ তৈরি হলো, এর পিছনে আমি মনে করি যে রাজনৈতিক কারণটা সব থেকে বড় কারণ, তার সঙ্গে অর্থনীতি জড়িয়ে আছে। এখানে দেখবেন যেমন ভারত বাংলাদেশের একটা একেবারে গায়ে ঘেঁষা প্রতিবেশী। ভারতের পণ্য যেমন বাংলাদেশে ব্যাপকভাবে যায়, ঠিক চীনের পণ্য সেখানে কিন্তু বাজার করছে। এখানে আমেরিকা চাইছে তার খবরদারি ফলাতে, ফলে চীন আবার পাকিস্তান চাইছে, ফলে এদের রাজনীতিটাকে ব্যবহার করছে সে দেশের বাংলাদেশের রাজনীতিতে। এদের কিন্তু প্রত্যেকের ভূমিকা আছে, ভারতের ভূমিকা আছে, চীনের ভূমিকা আছে, আমেরিকার ভূমিকা আছে, আবার পাকিস্তানের ভূমিকা আছে। তারা এক একটা দলকে এক এক, যেমন জামাতকে পাকিস্তান ব্যবহার করছে। সেই সময় ওই বলা হয় রাজাকাররাই এখন জামাতের একটা জায়গা করে আমরা বলবো যে এই বিদ্বেষ তৈরি করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কটাকে কিছুটা লঘু করা, আর অন্যান্য শক্তিকে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানো, তাই মানে অনুপ্রবেশ বলতে ব্যবসায়িক অনুপ্রবেশ। এক্ষেত্রে আমাদের ভারতবর্ষের যারা শাসক, বর্তমানে যারা শাসক, কেন্দ্রে যারা শাসন করছে, এদের মধ্যে মুসলিম বিদ্বেষটা এত বেশি, আর প্রকাশ্যে তারা মুসলিম বিদ্বেষের কথা বলছে। এখানকার আপনি বলুন, এই যে পরিযায়ী শ্রমিকরা এক জায়গায় আগে তো গেছে, এক প্রদেশ থেকে আরেক প্রদেশে তারা বাংলা ভাষাভাষী, এই যে বিদ্বেষ, এই বিদ্বেষ কিন্তু সেখানে রিয়াক্ট করছে, ফলে পাল্টা বিদ্বেষ সেখানে তৈরি হচ্ছে। অর্থাৎ কালচার একটা কারণ, আমাদের দেশ, দুই দেশের যে সংস্কৃতি, অর্থাৎ এই যে ধর্মীয় বিদ্বেষের সংস্কৃতি, এটাও আমাদের এই সম্পর্কের জটিলতার কিন্তু আমাদের আর একটা দিকে আলোকপাত করা উচিত, যে 1971 সালে বাংলাদেশের সব মানুষ চায়নি যে স্বাধীন হোক। এই স্বাধীন না হওয়ার যে অংশটা, যেটা জামাত ইসলামের মধ্যে, রাজাকারের মধ্যে বর্তমান যারা 77টা সিট পেয়ে আসন লাভ করলো, এরা কোনোদিন ভারতের সঙ্গে সম্প্রীতির কথা খুব একটা বলেছে বলে আমাদের জানা নেই। ফলে এই অংশটা ক্রমশ বীজ
বনে বা চাষ করতে করতে একটা এর একটাই কারণ বলে আমি মনে করি যে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল ধর্মের ভিত্তিতে এবং ইসলাম ধর্মের ভিত্তিতে, ইসলাম ধর্মীয় জাতীয়তার ভিত্তিতে। তো সেই রাষ্ট্রটি ভেঙে যাওয়ার পিছনে, ভেঙে গিয়ে দুটি রাষ্ট্র তৈরি হওয়ার পিছনে পাকিস্তান এবং বাংলাদেশ, ভারত কিন্তু একটা বড় অবদান রেখেছিল। সেই জন্য এই যে স্মৃতি, ঐতিহাসিক স্মৃতি, অর্থাৎ যারা আমাদের ভেঙে দিয়েছিল তারা কি আমাদের বন্ধু হতে পারে? তারা আমাদের শত্রু। অর্থাৎ এই ঐতিহাসিক স্মৃতিকে ভুলতে না পারার বেদনা জামাতের মতো বা জামাতি জনগণের মধ্যে এখনো ক্রিয়াশীল। আর একটা যুক্তি তোলা হয়, সেটা হচ্ছে স্বাধীনতার সময় 1971 সালে বাংলাদেশে হিন্দুদের শতাংশ 23-24% ছিল, আজকে সেটা 7-8% এসে পৌঁছেছে। কেন? এটা তো আমাদের তো প্রশ্ন। এই যে তারা কি সবাই ধর্মান্তরিত হয়েছে, না তারা ভারতে চলে এসেছে, আর আসলে তারা কি বাধ্য হয়েছে? এই আমি প্রশ্নটা মনে করি কি অংশ বাধ্য তারা হয়েছে, কারণ শত্রু সম্পত্তির মতো আইন যেটা 1965 সালে হয়েছিল, সেটা যখন নতুন স্বাধীন বাংলাদেশ হলো, আমরা ভেবেছিলাম যে শত্রু সম্পত্তি আইন বিলুপ্ত করবেন মুজিবুর রহমান, কিন্তু সেটাকে নতুন নামে তিনি অনেকটা একইভাবে বহাল রাখলেন। এই আইনটি তো আমি মনে করি যে সভ্য সমাজের পরিপন্থী। কেন তারা শত্রু হবে? শত্রু বলতে কি যাদেরকে সন্দেহ করা হচ্ছে যে এই তারা বাংলাদেশ বিরোধী বা পাকিস্তান বিরোধী, তারাকে শত্রু ঘোষণা করে তাদের যাবতীয় সম্পত্তি ক্রোক করে নেওয়ার ক্ষমতা রাষ্ট্রের হাতে আছে। কেন এটা থাকবে? এই আইনের এত অপব্যবহার হয়েছে, যার ফলে সেখানে হিন্দু সম্প্রদায় বিপন্ন বোধ করেছে, তার ফলে একটা শ্রেণী তারা চলে আসতে বাধ্য হয়েছে। না, আমাদের বাংলাতে মুসলিমদেরও অনেকের আত্মীয় সম্পর্ক রয়েছে বাংলাদেশের মানুষের, একইভাবে হিন্দুদেরও রয়েছে। ভারতে যে হিন্দুগুলো আছে তারা অনেকেই দেখা যাবে যে বাংলাদেশের তাদের সঙ্গে যারা হিন্দু তাদের রিলেশন আছে, বা ওখানকার হিন্দুদের রিলেশন আছে। এই রিলেশন থাকা সত্ত্বেও এই যে জায়গাটা তৈরি হয়ে গেল, যে ন্যারেটিভটা তৈরি হচ্ছে, এটা কারণটা কি হতে পারে? এক্ষেত্রে একটা জিনিস দেখবেন যে একটা সময় ছিল যখন ভাগ হলো 47-এর পরে, পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা ভারতের অর্থনৈতিক অবস্থা থেকে খারাপ ছিল না, বরং তারা কিছু কিছু স্বাধীনতার সময় মোটামুটি তারা এগিয়ে ছিল কিছু কিছু ক্ষেত্রে। ফলে একটা টেন্ডেন্সি ছিল পাকিস্তানের প্রতি যে ওখানে থেকে যাওয়া। ফলে ওখানে যারা অনেক হিন্দু মানুষ যারা সেখানে কিন্তু থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন অর্থনৈতিক কারণে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেখানকার অর্থনীতি আস্তে আস্তে বিপদগ্রস্ত হচ্ছে, ভারতের অর্থনীতি সেখানে কিছুটা ডেভেলপ করছে, ভালো করছে। ফলে এখান থেকে আমাদের যেমন কিছু কিছু পড়াশোনা করার জন্য আমাদের প্রচুর এই সব বর্ডার এলাকা থেকে ওখানে পড়তে গেছে, চাকরি বাকরি করছে, সেখানে তারা থেকে গেছে। ওখান থেকেও কিছু তার আত্মীয় স্বজন হয়তো বিনিময় করে এসছে, কিন্তু তারা, আমি একটা ফ্যামিলিকে জানি, আমার ওই মামার ওখানে একটা মাত্র হিন্দু পরিবার ছিল, বাদ বাকি সব বিনিময় করেছিল। তো সেই পরিবারটা ওখানে থেকে গেছিল তার জমি জায়গায় ইত্যাদির কারণে, তারা ভালো পার্টি পায়নি এখানে। কিন্তু পরবর্তী সময়ে তারা পড়াশোনা করে যে ছেলেগুলো এগিয়ে গেল তারা সব ভারতে চলে এলো এবং এখানে এসে নদিয়াতে তারা এস্টাবলিশ হয়ে গেল। হ্যাঁ, এটাও কিন্তু কারণ ওখানে এবং এখানে দুয়ের জায়গায় মিলে যাওয়া। এবং আজকে এই যে মতুয়াদের নিয়ে যে আমাদের এখানে যে বিষয়টা বলা হচ্ছে, রাজনীতি বলবো, মতুয়াদের দিনে যে রাজনীতিটা শুরু হয়েছে, এই মতুয়া এক সময় সেখানকার যোদ্ধারা এটাকে লেঠাল হিসেবে ব্যবহার করেছে তারা তাদের স্বার্থে। এখন রাজনীতির কারণে ব্যবহৃত হচ্ছে তারা নানান ভাবে। ফলে ফলে এই অর্থনৈতিক কারণ এবং ব্যবসাদারদের একটা বড় ভূমিকা আছে, কিন্তু সেটা পাকিস্তানের ক্ষেত্রে হোক, বাংলাদেশের ক্ষেত্রে হোক, ভারতবর্ষের ক্ষেত্রে হোক, এই বড় ব্যবসাদার আবার ছোট ছোট ব্যবসাদাররা মিলে খেতে চায়। ফলে ছোট ছোট দেশগুলো চায় যে তাদের যে অর্থনীতি তারা নিজেরা পরিচালনা করুক, বাইরের কর্পোরেট যেগুলো আছে তার সাহায্য নিয়ে কিন্তু তারা পরিচালনা করবে। হ্যাঁ, এটাও কিন্তু একটা কারণ। আমি মনে করি ঠিকই বলছি। প্রসঙ্গে আসি, বিশেষ করে ভারত থেকে ভালো মানে জোরের সঙ্গে অভিযোগ করা হয় অনুপ্রবেশকারী। আমার মনে হয় অর্থনীতি, অনুপ্রবেশকারী, তারপরে জঙ্গি পাচার হওয়া, তারপরে বর্তমানে রোহিঙ্গা। রুহুল আমিন সাহেব কি বলবেন রোহিঙ্গাদের নিয়ে, ভারতে রোহিঙ্গাদের আশা ইত্যাদি নিয়ে?
ভারতের এটা রোহিঙ্গা তো একটা আছে। অবাস্তব এটা কথা। তো অবাস্তব দাবি। হ্যাঁ, মানে শুধু বললো, শুধু অবশ্যই রাখাইন প্রদেশের যে জাতি তাদেরকে রোহিঙ্গা বলা হয়। তো এখন এরা এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে মানে পোস্টে পোস্টে 6 লাখ আর এত ধর্মীয় বিদ্বেষ প্রতিটি পোস্টে ছড়াচ্ছে। তার প্রতিবাদে একটা কমেন্ট করতে গিয়ে এমন গালি শুনলাম, যে ভাষায় বলা মাদ্রাসা ছাপ, এই নানান কথা। ফলে এই বিদ্বেষ, যেমন মতুয়াদেরকেও মানে এই আতঙ্ক যে তাদের কা উত্তীর্ণ করে দিবে, কিন্তু বাস্তবে তাও হচ্ছে না। অনুপ্রবেশ নিয়ে আমাদের ভারতবর্ষের থেকে যেভাবে প্রচার করা হয়, বিশেষ করে একটি দলের মাধ্যমে, তার বাস্তবতা কিন্তু পরিষ্কার অনেকে হয়েছে যে সেই বাস্তবতাটা যেভাবে বলা হয় সেভাবে বাস্তবতাটা হ্যাঁ। নেই। তো SIR এর মাধ্যমেই প্রমাণ হলো যে তার বাস্তবে ঘটছে। এসআইআরও তাই দেখান, একটা তথ্য বলছে এসআইআর আমাদের কথা না, এসআইআরও তাই দেখাচ্ছে যে অনুপ্রবেশকারী এরা যত সংখ্যা বেড়েছিল রোহিঙ্গাদের, অত সংখ্যা আদৌ নেই পৃথিবীতে। তাহলে অনুপ্রবেশকারী নেই অথচ বলা হচ্ছে। রাজনীতি। হ্যাঁ, না তার ফলে কি বাংলাদেশের মানুষরা ক্ষুব্ধ হচ্ছে না? না, আমার মনে হয় একটা যে অনুপ্রবেশকারী নেই এই কথাটা একদম জিরো না, জিরো এরকম আমি মনে করি না। না, কারণ জিরো। বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা তাতে অনেকে এখানে আসে এবং তারা কাজের সন্ধানেই আসে, এবং তারা যে পার্মানেন্টলি সেটেল করে যায় সেই রকম মনে হয় না। তারা আবার ফিরে যায়, আবার আসে, এবং মাঝে মধ্যে বিএসএফ এর গুলিতে তারা নিহত হয়। কিছু অর্থাৎ মুসলিম এসছে ওইভাবে কাজের জন্য, কিছু মুসলিম হয়তো এসছে, সেগুলো সংখ্যা নয়। বিএসএফ এর গুলিতে যারা নিহত হয় তারা কিন্তু সাধারণ বাংলাদেশি মানুষ, চাষের জন্য বর্ডারে কাজ করছে বলে নিহত হয়েছে এরকম মনে হয় না। তারা অনুপ্রবেশকারী বলেই তারাকে হয়তো বিএসএফ বাধা দিয়েছে, কিন্তু আমি বলবো অনুপ্রবেশকারী বলেই তারাকে গুলি করে মারতে হবে, এই অমানবিকতাকে সমর্থন করা যায় না। ডিপেন্ড করো শুধু শুধু যেটা আমাদের এখান থেকে যারাকে এই যে সোনালী বিবিরাকে যেভাবে পাঠানো করলো, কত বড় অনৈতিক একটা কাজ এটা। বিশেষ পার্টি, সেটা একটা আঘাত আমাদের বিশেষ স্বাস্থ্যে। পার্টি তো আপনার একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে যে এখানে রোহিঙ্গা রয়েছে প্রায় 1.5 কোটি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া, তো রোহিঙ্গা তো টোটালি 1.5 কোটি নেই অথচ আমরা জানি নাকি? যে প্রায় 6 লাখ মতো রোহিঙ্গা চট্টগ্রামের শিবিরে রয়েছে, আর এদিক ওদিক আর দুটো আরেক 2-3 লাখ, 11 লাখ আমি তো মতো, বললাম। খুব জোর 11 লাখ মতো রোহিঙ্গা রয়েছে সারা পৃথিবীতে। তাহলে এই ন্যারেটিভ তৈরি করার তো কিন্তু এই যে আপনার আমরা আলোচনা শুরু করেছিলাম রাজনৈতিক উদ্দেশ্য। রাজনৈতিক উদ্দেশ্য এবং একটা সম্প্রদায়কে কি করে দাও, অসুর শক্তি তৈরি করা। তাহলে তুমি আলাদা এই আলাদা অসুর শক্তি এবং অশুভ শক্তি আমাদের দেশে ক্ষতি করছে। তাহলে এই ন্যারেটিভ তৈরি করে একটা, যেমন ইহুদি নিধন হয়েছিল, তেমন মনে রাখতে হবে যে ভারতবর্ষে মাইনরিটি সম্প্রদায় নানাভাবে কিন্তু অত্যাচারিত। আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি যে গরু পাচারকারী হিসাবে বা মাংসর ভিন্ন নমুনা দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। ট্রেনে গাড়ি রাখলে পরে দেখা যাচ্ছে যে তাকে অপমানিত করা হচ্ছে ট্রেনে। তারপর বিশেষ করে সবচেয়ে জ্বলন্ত সমস্যা সেটা হলো বাঙালি। এই বাঙালি মুসলমান আমরা ভারতবর্ষে যেখানে যাচ্ছি তাদেরকে হেনস্থা করা হয়েছে এবং কয়েকটা হত্যারও ঘটনা ঘটেছে। এটা আমি মনে করি বিজ্ঞানে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এই সমমেরু দুটোই যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই ভারতবর্ষে যেমন ক্ষতি হচ্ছে, একই ন্যারেটিভে ওখানে জামাত তৈরি করছে, একই ন্যারেটিভ, এখানকার যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটা ওখানেও তৈরি করছে। ফলে দুটো দেশ, আমরা যারা সুযোগ বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা আর্টিস্ট, যারা উদার চিন্তা ভাবনা করে, তাদের কাছে কিন্তু আবার ভাবতে হবে। আমি বলি তাদের ভাবা উচিত যে এই শক্তিকে আমাদের পরাজয় ঘটাতে হবে দুটো দেশে। তার জন্য আমাদের কি দরকার, যে আর্টিস্ট
সাংবাদিক, তারক সাহিত্যিক, এই দুটো দেশের মধ্যে আদান প্রদান এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করা, এই না, সত্যি আরেকটা বিষয় যেটা আছে, আদান প্রদান তো কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো কারই খারাপ ছিল না 71 সালের পরে। সাংস্কৃতিকগত দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সব দিক থেকে কিন্তু ছিল। এটা ঘটছে ইদানিং 1-1.5 বছরের মধ্যে। দেখুন, উভয় দেশই না না তাই যদি না আরেকটা narrative, আমি এই আলোচনায় যেতে হবে। কূটনৈতিক ভাবে আমাদের দুটো দেশ কাছাকাছি আসা উচিত, এমন ডিপ্লোমেসি হওয়া উচিত। কাছাকাছি দুই দেশের মানে আশা করছি মানুষের অভাব নেই। ভারত ভারত ঘাসা, এই যে একটা ন্যারেটিভ, বাংলাদেশের ক্ষমতাসীন দল মেনলি আওয়ামী লীগ হচ্ছে ভারত ঘেঁষা, এই প্রচারটা পাশাপাশি আর একটা মিডিয়া যে প্রচারটা করে ছোট ছোট ঘটনাগুলো, এমন ভাবে ঘটনাগুলো প্রকাশ করে, ধরুন একটা ওখানে একটা নিপীড়নের ঘটনা হলো, তো পুরো বাংলাদেশে নিপীড়ন চলছে সংখ্যালঘুদের উপর, একদম জেনারেলাইজ করে দেওয়া। সেটাই তো প্রথমে আমি সেই কথাটা এটাও আমরা দেখছি। এখানকার আপনার সামাজিক মিডিয়া যেগুলো রয়েছে, তার সঙ্গে আমাদের টিভি চ্যানেল, দু একটা চ্যানেল আছে যারা বিশদগার করে। মানে আমাদের ভারতের বিদ্বেষটা কেন এই হচ্ছে? বিশদগার কিন্তু ওদেরও কিন্তু দুদিক থেকে আসছে। বিশদগারে কিন্তু তার নেতিবাচক মানুষের প্রভাব অভাব। ওখানে করছে, ফলে দুটো দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। আমার মনে হয় এর পিছনে রাজনীতি অনেকাংশে দায়ী। কারণ এখানে যেমন হিন্দুবাদী রাজনীতি, তাদের ক্ষমতার সাথে, ক্ষমতার দখলের সাথে মুসলিম বিদ্বেষ হচ্ছে, বাংলাদেশ ওটা কি রাষ্ট্র করছে? এটাকে দেখো, রাষ্ট্র করছে, আমি মনে করি রাষ্ট্রই করছে, রাষ্ট্রও করছে। এই মুহূর্তে ভারতীয় রাষ্ট্রের যারা কর্ণধার, যে বিশেষ দলটি কর্ণধার, তাদের রাজনীতির শ্রীবৃদ্ধি ঘটবে যদি মুসলিম বিদ্বেষ বা বাংলাদেশ বিদ্বেষ উস্কে দিয়ে। এবং ওখানে যারা আছে জামাতের মতো দল, তাদেরও এই একই প্ল্যানের ভরসা, তারাও ভারত বিদ্বেষ প্রচার করছে বা ভারত বিদ্বেষে ইন্ধন যোগাচ্ছে শুধুমাত্র তাদের ক্ষমতার সাথে। বিদ্বেষটা একটা narrative তৈরি করা। হ্যাঁ, ন্যারেটিভ তৈরি করছে, কিন্তু তার কিছু বাস্তব কারণ রয়েছে। একদমই এটা শূন্যের উপর দাঁড়িয়ে আছে সেটা আমি মনে করি না। একটু আগে যেমন বললাম, জল বন্টন, পানি বন্টন, বাণিজ্য ঘাটতি বা আরো ইত্যাদি যে সমস্যাগুলো রয়েছে, এর পিছনে ভারত বিদ্বেষের পথে 10% দায়ী, কিন্তু বাকি 90% ভারত বিদ্বেষের আমি মনে করি ফুলানো ফাঁপানো একটা বেরোন। আরো একটা সাইকোলজিক্যাল দিক আছে, তাহলে বিদ্বেষটা স্বাভাবিক। ভারত আর বাংলাদেশ অবশ্যই অসম শক্তি, এই অবস্থা বিদ্বেষটা স্বাভাবিক, বিদ্বেষ রয়েছে। এখন বিদ্বেষ থেকে মুক্ত হবো কি করে, এই জায়গাটা আমাদের আলোচনা করবো, বেশি করে করবো। ওই জায়গাটায় আসছি যে তারেক রহমান তো ক্ষমতায় এলেন, কালকে তিনি শপথ নেবেন, তাহলে তার কাছে এই যে সম্প্রীতি, সেই দেশের শৃঙ্খলা এবং স্থিতিশীলতার ক্ষেত্রে তার একটা বিশাল ভূমিকা আছে। তিনি মনে করি না যে কালকে ক্ষমতা এলেন পরশুদিন হয়ে যাবে, তা না। এটা একটা সাংস্কৃতিগত দিক, রাজনৈতিক এবং বৈদেশিক নীতি সমস্ত কিছুর উপরে নির্ভর করছে। এই নির্ভরতা তারেক রহমান কিভাবে করতে পারে? না, এখানে ব্যক্তি তারেক রহমান নয়, মানে তার দল, বিরোধী দল, তার সঙ্গে বিরোধী দল, ঠিক তেমনি আমাদের এখানে, বিরোধী দলের ভূমিকা আছে। তেমনি আমাদের এখানেও বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও দায়িত্ব আছে, ভূমিকা আছে। আমি বলবো উভয় দেশের যারা মেজরিটি মানুষ, এক কথায় সংখ্যা গুরু যারা, তাদের দায়িত্ব সব থেকে তাদের দায়িত্ব সবচেয়ে বেশি। সব থেকে বেশি উভয় দেশেই। ওখানকার বাংলাদেশের যারা সংখ্যাগুরু, তারা যেমন সংখ্যালঘুদের রক্ষা করবে, তাদের ইয়ে করবে, বা ঠিক ইন্ডিয়াতেও আমার একই জিনিস দরকার। মানে যাই বলুক না কেন, সংখ্যা গুরু যারা, তাদের উপর নির্ভর করছে সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং পারস্পরিক সম্পর্ক। অবশ্যই এটা দরকার। এই সরকারের দায়িত্বটা কি হতে পারে? সরকারের দায়িত্ব এটাকে মোবিলাইজ করা, মানুষের সংস্কৃতিগত মানকে উন্নত করা, আচ্ছা, হিংসা থেকে দূরে আসা। যেমন তারেক রহমান বলেছেন, কে হিন্দু, কে মুসলমান, কে নাস্তিক, অনাস্তিক, এটা আমি দেখবো না, সবার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আমি দেশটা চালাবার চেষ্টা করবো। তো বলেছেন, হ্যাঁ, আমাদের উভয় দেশেই ধর্ম নিরপেক্ষতা খুবই প্রয়োজন। মানে এটা শুধু কাদের কলমে নয়, প্রকৃত ধর্ম নিরপেক্ষ মানুষ হয়ে উঠে। এবং আমার মনে হয় আর একটা জিনিস দরকার, যে ভারতবর্ষ, এই বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি জন্য বিভিন্ন কার্যক্রম যদি তারেক রহমান গ্রহণ করেন, অর্থাৎ মানুষ যদি ক্রমশ উন্নত হতে থাকে, উন্নত হওয়া বলতে আমি বুঝি একই সঙ্গে মানসিক উন্নতি এবং একই সঙ্গে জাগতিক বস্তুবাদী উন্নতি, এই দুটো দিক যদি একই সঙ্গে চলে, তাহলে জামাতের মতো দলের
সমর্থনের ভিত্তি কমে যাবে। জামাতের মতো দলের সমর্থনের ভিত্তি কমাতে পারলে যারা রাজনৈতিক উদ্দেশ্যে হিন্দু বিদ্বেষ, তারপরে ওদের ভাষায় মালায়ন বিদ্বেষের কথা বলে, মালায়ন শব্দটাকেই বাংলাদেশে অবসোলেট যদি করে দিতে পারা যায়, অনেকটা কাফের শব্দটাকে যদি অবসোলেট করে দিতে পারা যায়, এমন ভাবে সাংস্কৃতিক মান উন্নীত করা যায়, রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য যদি অপরাধী চিহ্নিত করা না হয়। এক সময় রবীন্দ্রনাথ পাকিস্তান থেকে বাংলাদেশ সৃষ্টিতে প্রেরণা জুগিয়েছিলেন, ফলে রবীন্দ্রনাথ জামাতি জনগণের চরম শত্রু। তো জামাতি জনগণ যেহেতু ক্রমশ শক্তি বিস্তার করেছে গত 2-3 বছরে, তাই রবীন্দ্রনাথ তাদের শত্রু। তারা রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ ঠাকুর বলে না, তাদের মধ্যে এক শ্রেণী তাকে রঠা বলে অপমান করে। তো এই ধরনের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি কখন দূর হবে? যদি মানুষ ক্রমশ জাগতিক ভাবে বস্তুবাদী অর্থে রোজগারের দিক থেকে এবং বিভিন্ন ভাবে উন্নত হয়, তাহলে এই সমস্ত নিম্নমানের সাংস্কৃতিক চিন্তা থেকে তারা মুক্ত হবে। আজকে আলোচনাটা এখানে শেষ করব। শুধু এইটুকু আশা করব যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা হোক সমান অধিকার, সম সুযোগ, সম মর্যাদা এবং ধৈর্যের মধ্য দিয়ে, সম্প্রীতি ভালোবাসার মধ্য দিয়ে দুই দেশের সঙ্গে সম্পর্কটা গড়ে উঠুক এবং তারেক রহমান সেই কাজে একজন সৈনিক হোক। ধন্যবাদ সবাইকে।